জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনা পদত্যাগ করেনি, জাতিসংঘ থেকে ঘোষণা শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। 12 বছরে প্রায় 1000 কোটি টাকা পাচার করেছে বেক্সিমকো। গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি অঙ্গীকারবদ্ধ, বললেন আজম খান। বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের আশঙ্কা। নড়াইলে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সৎ মা আটক। শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কি না তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে। যদিও এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। গত মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি। যদিও শেখ হাসিনা পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 6ই আগস্ট সে দেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণ ব্যবহার করেছেন। কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সেই নিয়েও নানা আলোচনা চলছে সেখানে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণ অভ্যুত্থানের মুখে কোনো সরকার প্রধানই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না। এখন প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যদি সত্যিই পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কিনা। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তবে সেনাপ্রধানের বক্তব্যের আগেই ওই দিন দুপুরের পরই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়। তখন অনেক মানুষকে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা গিয়েছিল। ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। পরদিন 6ই আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয়। 2 দিন পর গত 8ই আগস্ট শপথ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এর পরদিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি। সেখানে তিনি বলেন, মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, কারণ তিনি সেই সময় পাননি। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে, সময় ছিল না, তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণমাধ্যমে দেয়া জয়ের এই বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে দীর্ঘ 6 সপ্তাহ পর সামনে এলো সেই পদত্যাগপত্র, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত 5 আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। তবে আওয়ামী লীগ তাদের ফেসবুকের ভেরিফাইড পেজে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে। দলটি বলছে, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম
অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলে লিখেছে, কেন এই পদত্যাগপত্র ভুয়া। নাম্বার 1, তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিব বর্ষ 2021 সালের শেষ। নাম্বার 2, লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। নাম্বার 3, পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। নাম্বার 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া 20 শ্রাবণ। পোস্টে আরও লিখেছেন, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। 12 বছরে প্রায় 1000 কোটি টাকা পাচার করেছে বেক্সিমকো। বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে গত 12 বছরে 3টি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে 957 কোটি টাকা পাচার করা হয়েছে বলে বেরিয়ে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি তদন্তে। এই ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে দৈনিক প্রথম আলো। পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার শিরোনামে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকের শীর্ষ ঋণ গ্রহীতা বেক্সিমকো গ্রুপ। ব্যাংকটির বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় 25,000 কোটি টাকা। এর মধ্যে 18,000 কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। জনতা ব্যাংকের রপ্তানি বিভাগ এক প্রত্যয়নপত্রে সিআইডিকে জানিয়েছে, 2012 সালের জানুয়ারি থেকে চলতি বছরের 31 আগস্ট প্রায় 8 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। 22 সেপ্টেম্বর পর্যন্ত এই টাকা দেশে আসেনি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বেক্সিমকোর 17টি প্রতিষ্ঠান দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে পোশাক রপ্তানি করেছে। তদন্তে দেখা গেছে, দুবাইয়ের যে প্রতিষ্ঠানে বেক্সিমকো পোশাক রপ্তানি দেখিয়েছে সেটি সালমান এফ রহমানের পরিবারের। কেবল পোশাক রপ্তানির আড়ালে প্রায় 8 কোটি মার্কিন ডলার পাচার করেছে বেক্সিমকো গ্রুপ, যা বর্তমান বাজার মূল্য 957 কোটি টাকার সমান। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল রহমান ও ভাইস চেয়ারম্যান তার ভাই সালমান এফ রহমান দুবাইয়ে আর গ্লোবালের মূল প্রতিষ্ঠান আর হোল্ডিংসের প্রতিষ্ঠাতা সোহেল রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান ও সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। দুবাইয়ের আল গারহুদ এলাকার জালফা বিল্ডিংয়ের ঠিকানায় আর হোল্ডিংসের নিবন্ধন হয়। 5 আগস্টের আগে আর হোল্ডিংসের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির নানা ব্যবসার ও প্রতিষ্ঠাতাদের তথ্য দেওয়া ছিল। পরে প্রতিষ্ঠাতা সহ কিছু তথ্য সরিয়ে ফেলা হয়। প্রতিষ্ঠানটি তেল, গ্যাস, পোশাকসহ নানা খাতের ব্যবসার সঙ্গে যুক্ত বলে সেখানে উল্লেখ আছে। এবার বহিষ্কার হলেন শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মী তানভীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিটি কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে। গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে মঙ্গলবার 17 সেপ্টেম্বর মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করার সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ, চেতনা, মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে বহিষ্কারের দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রফিকুর রহমান জানান, গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে হেয় করেছেন। এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই। তাই গত সোমবার 16 সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এইদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে। ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। তিনি বলেন, ওই নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জানা গেছে। তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা। তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরেই দাবি করেন বাংলাদেশি আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে। এই জন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে।